আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়, হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স। দেখো, এই কিছুদিন আগে আমরা জানি যে পশ্চিমবঙ্গে আমফান ঝড় হয়, তাই তো? তো এই আমফান ঝড় হওয়ার ফলে কি হয়, প্রকৃতির যে স্বাভাবিক অবস্থা সে অবস্থাটা ক্ষুণ্ণ হয়, মানুষের জীবনযাত্রা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়, তাই তো? এই যে একটা অবস্থা, প্রকৃতির এই অবস্থাকে বলা হয় দুর্যোগ। এরপর দেখো, এই আমফান ঝড়ের ফলে কলকাতা শহরে বেশ কয়েকদিন এই ঝড়ের ফলে কলকাতা শহরে বিশাল ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়, অনেক সম্পত্তি হানি হয়, তাই তো? এবং মানুষের জীবনযাত্রা দীর্ঘদিনের জন্য স্তব্ধ হয়ে যায়। তো এই ঘটনাকে, প্রকৃতির এই ঘটনাকে বলা হয় বিপর্যয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, দুর্যোগ এবং বিপর্যয় এই দুটো জিনিস কিন্তু রিলেটেড, তবে আলাদা জিনিস। দুর্যোগ হচ্ছে, ধরে নাও কোথাও ভূমিকম্প হলো এবং ভূমিকম্প হওয়ার ফলে ওই জায়গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাটা ব্যাহত হলো, কিন্তু সেরকমভাবে ক্ষয়ক্ষতি হয়নি, সেটাকে বলা হচ্ছে দুর্যোগ। আবার ধরে নাও কোথাও ভূমিকম্প হলো এবং সেই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা বেড়ে গেল যে সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য আন্তর্জাতিক স্তরের সাহায্যের দরকার, অনেক মানুষের জীবনহানি হলো, কোটি কোটি ক্ষয়ক্ষতি হলো। তো তখন সেই দুর্যোগটাকে আমরা বলবো বিপর্যয়। মানে দুর্যোগ জিনিসটাই যখন ভয়াবহ রূপ ধারণ করে তখন সেটাকে আমরা বলবো বিপর্যয়। আশা করছি বুঝতে পেরেছো দুর্যোগ ও বিপর্যয় জিনিসটা। এবার একটু আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি। দেখো, ভারসাম্যহীন পরিবেশের কারণে জীবনযাত্রার বিঘ্ন সৃষ্টি হওয়াকে দুর্যোগ বলে। বোঝা গেছে? ভারসাম্যহীন পরিবেশের কারণে জীবনযাত্রার বিঘ্ন সৃষ্টি হওয়াকে বলা হয় দুর্যোগ। এরপর দেখো, প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে সৃষ্ট প্রচুর সম্পদ ও বিপুল সংখ্যক মানুষের জীবনহানি যা আন্তর্জাতিক সাহায্য ছাড়া মোকাবিলা সম্ভব নয়, এমন দুর্যোগকে বলা হয় বিপর্যয়। দুর্যোগ শুধু যে প্রাকৃতিক কারণে ঘটে তা নয়, দুর্যোগ মনুষ্য সৃষ্ট কারণেও ঘটতে পারে। তো দেখো, প্রকৃতিতে সাধারণত তিনভাবে দুর্যোগ ঘটতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, যেটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কোনটা? যেটা কেবলমাত্র প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্ট, সেটাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এগুলোতে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, এগুলো প্রকৃতির নিয়মেই হতে থাকে। কোথাও ভূমিকম্প হলো বা অগ্ন্যুৎপাত, এগুলো প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, তাই তো? তো সেজন্য এই দুর্যোগগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আধা প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো? যেগুলো প্রকৃতির দ্বারাও হতে পারে এবং প্রকৃতি এবং মনুষ্য সৃষ্ট দ্বারা হয়, তো সেটাকে বলা হয় আধা প্রাকৃতিক দুর্যোগ। মানে এটা হচ্ছে প্রকৃতি এবং মানুষের যৌথ উদ্যোগে ঘটে থাকে, সেই দুর্যোগকে বলা হয় আধা প্রাকৃতিক দুর্যোগ। যেমন ধরো বন্যা প্রাকৃতিক কারণে এবং মনুষ্য সৃষ্ট কারণে দুইভাবেই হয়ে থাকে, তো সেজন্যই বন্যা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। এরপর দেখো, মনুষ্য সৃষ্ট দুর্যোগ কোনটা? এই যে দেখো, বর্তমানে চীন এবং নেপালের যুদ্ধ চলছে, তার ফলে অনেক মানুষ মারা গেছে, তাই তো, যুদ্ধের ফলে। আবার দেখো, প্রথম বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এগুলো তো আমরা জানি। তো এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই সব দুর্যোগগুলোকে বলা হয় মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাহলে আমরা জানলাম যে দুর্যোগ তিনভাবে হতে পারে, তিনভাবে হয়, এবং দুর্যোগকে এই তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এবার দেখো, দুর্যোগের ফলে শুধু কি মানুষের ওপর প্রভাব পড়ে? না, দুর্যোগের ফলে মানুষের ওপর প্রভাব তো পড়েই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জীবজন্তু, গাছপালা, কীটনাশক, কীটপতঙ্গ, এইসবের ওপরেও প্রভাব পড়ে। যেমন ধরো, কোথাও যদি খুব বেশি ঝড় হয়, সেই এলাকায় মানুষের ক্ষয়ক্ষতি হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছপালা ভেঙে যায়, আর সেই গাছপালায় যে পাখিরা থাকে, সেই পাখিদের বাসা ভেঙে যায়। তারপরে নর্দমার জলে যখন যে মশা কীটপতঙ্গরা থাকে, তাদের জীবনটাও ব্যাহত হয়, তাই তো?
তো দুর্যোগের কবলে কিন্তু শুধু মানুষ পড়ে না, দুর্যোগের কবলে মানুষের সঙ্গে সঙ্গে গাছপালা, পশু পাখি, জীবজন্তুরাও কবলে পড়ে। এখন আমরা দুর্যোগের বৈশিষ্ট্যগুলো জানব। দুর্যোগের কি কি বৈশিষ্ট্য দেখা যায়। দেখো, প্রথমে লেখা আছে বিঘ্ন। বিঘ্ন হচ্ছে দুর্যোগের ফলে যখন মানুষের জীবনযাত্রা, মানুষ সহ বিভিন্ন পশু পাখি এবং পশু পাখিদের জীবনযাত্রা যখন ব্যাহত হয়, সেই অস্বাভাবিক পরিবেশগত অবস্থাকে বলা হয় সেই অস্বাভাবিক পরিবেশগত অবস্থার সৃষ্টি হয়। দুর্যোগের ফলে এই অস্বাভাবিক পরিবেশগত অবস্থার সৃষ্টি হয়। মানে ধরে নাও কোথাও বন্যা হলো, তাহলে কি হয়, সেই এলাকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিকভাবে ব্যাহত হয়। তো এই রকম একটা অস্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন দেখা দেয়। তো দুর্যোগের ফলে এরকম স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে থাকে। এরপর দেখো লেখা আছে ক্ষেত্রমান। তো দেখো, দুর্যোগের ক্ষেত্রমানটা কিন্তু স্বল্প হয়, মানে দুর্যোগ স্বল্প স্থান জুড়ে হয়ে থাকে। মানে বিপর্যয়ের মতো বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং বিশাল ক্ষয়ক্ষতি হয় না, স্বল্প স্থান জুড়ে হয়ে থাকে। মাত্রা হচ্ছে দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতির মাত্রাটা কম হয়, মানে বিপর্যয়ের তুলনায় কম হয়। আর এই দুর্যোগ সৃষ্টিটা প্রাকৃতিকভাবেও হতে পারে এবং মনুষ্য সৃষ্ট হতে পারে, এবং মনুষ্য প্রকৃতি উভয়ভাবেই সৃষ্ট হতে পারে। ওই যে বললাম, প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তো এই তিনভাবেই এই দুর্যোগ সৃষ্টি হতে পারে। এরপর দেখো লেখা আছে অবনমন। দুর্যোগের ফলে পরিবেশের অবনমন ঘটে। অবনমন হচ্ছে পরিবেশের গুণগত মান নষ্ট হয়ে যাওয়া। পরিবেশের স্বাভাবিক অবস্থাটা নষ্ট হয়ে যাওয়াকে বলা হয় পরিবেশের অবনমন। তো দুর্যোগের ফলে পরিবেশের অবনমন ঘটে থাকে, তাই তো। তারপর লেখা আছে দেখো রূপান্তর। রূপান্তর হচ্ছে দুর্যোগ যখন বিশাল আকার ধারণ করে নেয়। এই যে বললাম আমফান ঝড় হলো, আমফান ঝড়টা হচ্ছে দুর্যোগ, এবং এই আমফান ঝড়ের ফলে যে বিশাল ক্ষয়ক্ষতি হলো, অনেক কোটি মানে পশ্চিমবঙ্গ রাজ্যের কোটি ক্ষয়ক্ষতি হলো, অনেক মানুষ মারা গেল, তার ফলে ওই দুর্যোগটা বিপর্যয়ে পরিণত হলো। তো বিপর্যয়ে রূপান্তরিত হলো। তাহলে কি হলো, দুর্যোগ অনেক সময় বিপর্যয়ে রূপান্তরিত হয়, আবার অনেক সময় বিপর্যয়ে রূপান্তরিত নাও হতে পারে। তাহলে এই পয়েন্টে আমরা এইভাবে বলবো যে দুর্যোগের ফলে অনেক সময় বিপর্যয়ে রূপান্তরিত হতে পারে, আবার নাও হতে পারে, তাই তো। ধরে নাও এখানে ভূমিকম্প হলো, কিন্তু এখানে কোনো ক্ষয়ক্ষতি হলো না, তাহলে প্রাকৃতিক দুর্যোগ দেখা গেল ঠিকই, কিন্তু বিশাল ক্ষয়ক্ষতি হয়নি, তাই সেটা বিপর্যয়ে পরিণত হয়নি, বিপর্যয়ে রূপান্তরিত হয়নি, তাই তো। এরপর দেখো মোকাবিলা। দুর্যোগ মোকাবিলায় যে ক্ষয়ক্ষতি হয়, তার ফলে মানে তার জন্য সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য দেশের সাহায্যতেই যথেষ্ট হয়ে যায়। মানে দেশের কিছু টাকা পয়সা দিলেই সেই দুর্যোগটাকে, মানে সেই ক্ষতিটা পূরণ করা যায়। তার জন্যে আন্তর্জাতিক সাহায্যের দরকার হয় না। যেমন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কি হয়, বিপর্যয় ঘটলে এতটাই ক্ষয়ক্ষতি হয় যে আন্তর্জাতিক স্তরে সাহায্যের দরকার হয়, মানে প্রতিবেশী দেশের সাহায্যের দরকার হয়, টাকা পয়সা, খাদ্যদ্রব্য এসবের সাহায্যের দরকার হয়। কিন্তু দুর্যোগ হলে আন্তর্জাতিক স্তরের সাহায্যের দরকার হয় না। তো এই হলো দুর্যোগের বৈশিষ্ট্য। দুর্যোগের বৈশিষ্ট্যটা তোমরা ভালো করে করবে, এটা 5 নম্বর বা 3 নম্বরের আসতে পারে। আর তোমরা পড়বে দুর্যোগ কয় ভাগে ভাগ করা হয়, মানে 3 ভাবে ঘটতে পারে, প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ। এগুলোও তোমরা পড়বে ভালো করে এবং তাদের উদাহরণগুলো পড়বে, ঠিক আছে। এখন আমরা বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলো জানব। আগে আমি বললাম যে যখন দুর্যোগের ফলে মানুষের বিশাল ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়, তখন সেটা বিপর্যয়ে রূপান্তরিত হয়, তাই তো। তো এবার বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলো আমরা জানব। দেখো এখানে লেখা আছে বিঘ্ন। বিপর্যয়ের ফলে মানুষের জীবনযাত্রা বিঘ্ন হয়, ব্যাহত ঘটে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্ন হয়ে যায় বা স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে যায়, তাই তো। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এবার দেখো ক্ষেত্রমান। বিপর্যয় একটা বিশাল ক্ষেত্রমান জুড়ে হয়। মাত্রা। বিপর্যয়ের ফলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়, অনেক সম্পদ হানি হয়, অনেক সম্পদ ক্ষয়ক্ষতি হয়, এবং মানুষ এবং জীবজন্তুর প্রাণহানি ঘটে অনেক বেশি।
তো বিপর্যয়ের মাত্রা দুর্যোগের তুলনায় অনেক বেশি হয়। সৃষ্টি এটাও তাই, মনুষ্য সৃষ্ট হতে পারে এবং প্রাকৃতিক কারণেও সৃষ্ট হতে পারে বিপর্যয়টা। এবার দেখো অবনমন, স্বাভাবিকভাবে বিপর্যয়ের ফলে পরিবেশের অবনমন হয়, পরিবেশের ক্ষয়ক্ষতি হয়, পরিবেশের গুণমান নষ্ট হয়ে যায়, তাই তো। মোকাবিলা, বিপর্যয় মোকাবিলার জন্য বিপর্যয়ের ফলে এতটাই ক্ষয়ক্ষতি হয় যে সেই ক্ষতি পূরণের জন্য আন্তর্জাতিক স্তরে সাহায্যের দরকার হয়, ঠিক আছে। এবার লেখা আছে ফল, এর ফল কিন্তু সুদূর প্রসারী হয় এবং গভীর হয়। ওই যে বললাম আমফান ঝড়ের ফলে যেসব মানুষের ক্ষয়ক্ষতি হয়, ওই অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিটা অনেক সুদূর প্রসারী হয়, দীর্ঘদিনের জন্য হয় এবং গভীর হয়, সেই ক্ষতি পূরণের জন্য অনেক সময় লেগে যায়। আর এই যে এই সাহায্যের জন্য, বিপর্যয় মোকাবিলার সাহায্যের জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হয়, সেটা বললাম আমি। তারপর সম্পদহানি, এটাও আমি বললাম, আর বিপর্যয়ের ফলে অনেক সম্পদহানি ঘটে। তো এই হলো দুর্যোগ এবং বিপর্যয়ের বৈশিষ্ট্য, সংজ্ঞাটাও আমরা জানলাম। এখন আমরা দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্যগুলো একটু জেনে নেব। দেখো, দুর্যোগ স্বাভাবিক জীবনযাত্রাকে সাময়িকভাবে ব্যাহত করে, মানে কিছু সময়ের জন্য ব্যাহত করে, সেজন্য বলা হচ্ছে সাময়িকভাবে ব্যাহত করে। কিন্তু বিপর্যয়ের ফলে স্বাভাবিক জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হতে পারে এবং দীর্ঘকালের জন্য ব্যাহত হতে পারে। এবং নেক্সট কারণ দেখো, দুর্যোগ প্রাকৃতিক কারণেও হতে পারে এবং মনুষ্য সৃষ্ট কারণেও হতে পারে, কিন্তু বিপর্যয় দুটো কারণে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট কারণেই বিপর্যয় হয়ে থাকে, এটা একটা কারণ। নেক্সট কারণ দেখো 3 নম্বর হচ্ছে দুর্যোগটা কম তীব্রতায় ঘটে থাকে, মানে বেশি তীব্র হয় না, বিপর্যয়ের মতো হয় না, তবে বিপর্যয়টা বিশাল তীব্রতা যুক্ত হয় এবং এর বিস্তৃতি কিন্তু ব্যাপক হারে হয় বিপর্যয়টা, ঠিক আছে। দুর্যোগের ফলে জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি সেরকম হয় না, বিপর্যয়ের মতো এত বেশি হয় না, তবে বিপর্যয়ের ফলে মানুষের মৃত্যুর হার অনেক বেশি হয়, 10 জনেরও বেশি হয় বা 100 জনের বেশি, তার বেশিও হয়ে থাকে, এবং মানুষের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। মার্কিন ডলারে 100 ডলারের থেকেও বেশি হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব বেশি পরিমাণে হয়। এবং দেখো নেক্সট পার্থক্য হচ্ছে দুর্যোগে অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতির ওপর বিশেষ চাপ পড়ে না, যেহেতু ক্ষয়ক্ষতিটা কম হচ্ছে তাই অর্থনীতির ওপর বেশি চাপ পড়ে না। কিন্তু বিপর্যয়ে কি হয়, যেহেতু ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে যায়, তার ফলে দেশের অর্থনীতির ওপর বিশেষ চাপ পড়ে, দেশের অর্থনীতি অনেকটা খারাপ হয়ে পড়ে, ঠিক আছে। তো এই হলো দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য, এটা 3 নম্বরে আসতে পারে, তোমরা এটা ভালো করে করবে। এখন আমরা বিপর্যয়ে প্রাচীন ও বর্তমান ধারণা সম্পর্কে একটু জানব। দেখো, বিপর্যয় কথাটা এসেছে, বিপর্যয় কথার ইংরেজি শব্দ হচ্ছে ডিজাস্টার, ইংরেজি প্রতিশব্দ ডিজাস্টার, যেটা ফরাসি শব্দ ডিজাস্ট্রি থেকে এসেছে। এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো, ডেজ কথার অর্থ হচ্ছে ব্যাড এবং অ্যাস্ট্রি কথার অর্থ হচ্ছে স্টার। ব্যাড মানে হচ্ছে খারাপ, স্টার হচ্ছে তারা। ব্যাড মানে খারাপ, ব্যাড মানে হচ্ছে খারাপ এবং স্টার মানে হচ্ছে তারা, যেটাকে বলা হয় এভিল স্টার বা শয়তান তারা। প্রাচীনকালে মানুষ মনে করত যে শয়তান তারার প্রভাবেই প্রকৃতিতে বিভিন্ন বিপর্যয় নেমে আসে। তো সেই মানুষের সেই চিন্তাভাবনা থেকেই ডিজাস্টার কথাটি এসেছে, এবং ডিজাস্টার কথাটা বাংলা অর্থ হচ্ছে বিপর্যয়। তো যাই হোক, এটা ছিল প্রাচীন ধারণা, কিন্তু বর্তমানে ডিজাস্টার কথাটা একটু আলাদা। 2001 সালে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্টে বলা হয়, ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট বলা হয় কোনো একটা দুর্ঘটনাকে তখনই বিপর্যয়ের আখ্যা দেওয়া হয় যখন সেই দুর্ঘটনায় 10 বা তার বেশি মানুষের মৃত্যু হয়, 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়, বা 100 বা তার বেশি মানুষ আহত হয়।
এবং সেই পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক স্তরের সাহায্যের দরকার হয় এবং সরকারিভাবে আপৎকালীন পরিস্থিতি ঘোষিত হয়, তখন সেই দুর্ঘটনাকে আমরা বলবো বিপর্যয়। তাহলে বোঝা গেছে বর্তমানে বিপর্যয়ের সংজ্ঞা হচ্ছে, বিপর্যয় আমরা তখনই বলবো কোনো একটা ঘটনাকে, দুর্ঘটনাকে, যখন সেই দুর্ঘটনায় মানুষের মৃত্যুর পরিমাণ হবে 10 জনের থেকেও বেশি এবং 100 বা তার বেশি মানুষ আহত হবে এবং পরিবেশে মোকাবিলার জন্য বা সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য আন্তর্জাতিক সাহায্যের দরকার হবে এবং সরকারিভাবে আপৎকালীন পরিস্থিতি ঘোষিত হবে, তখন সেটাকে আমরা বলবো বিপর্যয়। এরপর দেখো আমরা আরও বিপর্যয় রিলেটেড কিছু শব্দ আমরা জানবো। একটা হচ্ছে বিপন্নতা। বিপন্নতা কি এখানে লিখছি আমি। যখন পরিবেশের কোনো বিপর্যয় হয় এবং তার ফলে মানুষ অসহায় হয়ে পড়ে, বিপর্যয়ের ফলে মানুষ অসহায় হয়ে পড়ে, সেই রকম পরিস্থিতিকে বলা হয় বিপন্নতা। পরিবেশের ক্ষয়ক্ষতির ফলে মানুষ অসহায় হয়ে পড়ছে, সেই পরিস্থিতিকে বলা হচ্ছে বিপন্নতা। এরপর আমরা জানবো আর একটা শব্দ, সেটা হচ্ছে পারিবেশিক চাপ বা ইনভায়রনমেন্টাল স্ট্রেস। পারিবেশিক চাপ জিনিসটা কি? যখন বিপর্যয়ের ফলে পরিবেশের সহ্যসীমা নষ্ট হয়ে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর সেই পরিস্থিতিকে পরিবেশ সহ্য করতে পারে না, সেই পরিস্থিতিকে বলা হয় পারিবেশিক চাপ। এখন আমরা বন্যা বা ফ্লাড সম্পর্কে একটু জানবো। আমরা মোটামুটিভাবে বন্যা বা ফ্লাড সম্পর্কে জানি। তো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের একটা উদাহরণ হচ্ছে বন্যা, তার মধ্যে একটা হচ্ছে বন্যা বা ফ্লাড। দেখো, নদী উপত্যকায় যখন অনেক বেশি জলরাশি ছাপিয়ে যায়, তখন সেটাকে বলা হয় বন্যা। এটাকে আরও একটু ভালো করে আমি যদি বলি, ভেঙে বলি, তাহলে এভাবে বলবো যে উপত্যকা ছাপিয়ে নদী অববাহিকা বেশ কয়েকদিনের জন্য বিশাল জলরাশি দ্বারা আবৃত হওয়াকে বলা হয় বন্যা। দেখো, যখন নদী বয়ে আসে তখন তার সঙ্গে অনেক জলরাশি বয়ে নিয়ে আসে এবং এমন এক সময় আসে যখন নদী এত জল আর বয়ে নিয়ে যেতে পারে না। এটা বিভিন্ন কারণে হতে পারে, নদীর নাব্যতা হ্রাস হতে পারে বা নদীর জলরাশি, বৃষ্টির জলে অনেক জলরাশি ফুলে ফেপে ওঠে বা বরফ গলনের ফলে নদীতে অনেক বেশি জল হয়ে যায়, তার ফলে কী হয়, নদী অববাহিকা বেশি আর জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুই দিকে ছাপিয়ে দুকুল ছাপিয়ে যায়, জলটা দুকুলে ছাপিয়ে যায়, তখন সেই অবস্থাকে বলা হয় বন্যা। এটা বেশ কয়েকদিন ধরে যখন জলরাশি নদীর দুকুলে আবৃত হয়ে যায়, সেটাকে বলা হবে বন্যা। নদী খাতের নির্দিষ্ট প্রবাহ ক্ষমতা থাকে। অতিরিক্ত বৃষ্টি অথবা অন্য কোনো কারণে বা নদীর উৎস থেকে নদী উপত্যকায় জল যখন আসে, তখন নদী ওই জল বহন করতে পারে না এবং নদী খাতের অতিরিক্ত জল তীরের দিকে প্রসারিত হয়ে বন্যা ঘটায়। ঠিক আছে, তো এটা হলো বন্যার সংজ্ঞাটা, একটু গুছিয়ে তোমরা লিখবে। দেখো, এই বন্যার ফলে পৃথিবীতে প্রতি বছর 20,000-এর বেশি মানুষ মারা যায় এবং এই বন্যার ফলে পৃথিবীতে 2 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবং এই এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলো, যেরকম ভারত, বাংলাদেশ, এই দেশগুলোতে বন্যার ফলে ক্ষয়ক্ষতি অনেক বেশি পরিমাণে হয় এবং এর ফলে অনেক মানুষ সাপের কামড়ে এবং জলে ডুবে মারা যায়। আবার এরপরে ম্যালেরিয়া, আন্ত্রিক, টাইফয়েড বিভিন্ন রোগ দেখা দেয় এই বন্যার ফলে এবং তার ফলে মানুষের মৃত্যুও হয়। ভারতের মধ্যে ব্রহ্মপুত্র নদী উপত্যকা সর্বাপেক্ষা বন্যাপ্রবণ, এটা তোমরা মনে রাখবে। ভারতের মধ্যে ব্রহ্মপুত্র নদী উপত্যকা সর্বাপেক্ষা বন্যাপ্রবণ। এবং দেখো, বন্যাপ্রবণ রাজ্য হচ্ছে অসম। এটা তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে ভারতে বন্যাপ্রবণ রাজ্যের নাম লেখো। বন্যাপ্রবণ রাজ্য হচ্ছে অসম এবং বন্যাপ্রবণ জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। বন্যাপ্রবণ জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা।
এবার আমরা বন্যার কারণগুলো জানবো। দেখো, বন্যা প্রাকৃতিক কারণেও হতে পারে এবং মনুষ্য সৃষ্ট কারণেও হতে পারে। তো প্রাকৃতিক কি কারণে ঘটে থাকে? দীর্ঘদিন ধরে যখন অনেক বৃষ্টিপাত হয় তখন বন্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে ভারী বৃষ্টি হলে বন্যা দেখা দেয়। আবার গ্রীষ্মকালে যদি বরফ গলা নদী হয়, বরফ গলা জলে পুষ্ট নদী হয়, তাহলে কি হয়, গ্রীষ্মকালে ওই বরফ বেশি পরিমাণে গলতে থাকে এবং নদীতে ওই তুষার গলা জলের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তার ফলে বন্যা ঘটে। আবার অনেক সময় নদী যখন পলি বয়ে নিয়ে যায় তখন নদী খাতে অনেক বেশি পলি সঞ্চিত হয়ে যায় এবং তার ফলে নদীর নাব্যতা হ্রাসপ্রাপ্ত হয় এবং নদী বেশি জল বহন করতে পারে না, তখন বন্যা হয়। আবার অনেক সময় কি হয়, সমুদ্রের জোয়ারের সময় সেই জোয়ারের জল নদীতে প্রবেশ করে এবং সেই জোয়ারের জল নদীতে প্রবেশ করার ফলে অনেক সময় বন্যা দেখা দেয়। আবার অনেক সময় যদি ধস দেখা যায় এবং সেই ধসের কারণে নদী খাত অনেক সময় বন্ধ হয়ে যায় এবং নদীর গভীরতা অনেক সময় কমে যায়, তার ফলেও বন্যার সৃষ্টি হয়। তো এইগুলো হলো বন্যার প্রাকৃতিক কারণ। এবার আমরা জানবো বন্যার অপ্রাকৃতিক কারণ কোনগুলো। বন্যার অপ্রাকৃতিক কারণ হচ্ছে, আমরা তো ওই জলাধারের দ্বারা জলটাকে আটকে রাখা হয়, তাই তো অনেক সময় জলাধার মানে যখন অনেক বৃষ্টি হয় জলাধারটাকে ছেড়ে দেওয়া হয়, আর এই জলাধারের জলটাকে ছেড়ে দেওয়ার ফলে কি হয়, ওই জলাধারে যে জলটা ধরে রাখা ছিল সেই জলটা প্রবেশ করে এবং তার ফলে বন্যা দেখা দেয়। আবার অনেক সময় কি হয়, গাছ কাটার ফলে মাটি ক্ষয় বৃদ্ধি পায় এবং সেই মাটি ক্ষয় হয়ে নদী খাতে গিয়ে জমা হয় এবং তার ফলে নদীর গভীরতা হ্রাস পায় এবং নদীতে বন্যা দেখা যায়। আবার অনেক সময় কি হয়, নদীতে খাল কেটে কেটে কৃষিকাজ করা হয়, কিন্তু অনেক সময় সেই খালগুলোকে আর সংস্কার করা হয় না, তার ফলে কি হয়, নদীতে বন্যা দেখা যায়। এবং আবার কি হয়, মিউনিসিপ্যালিটিগুলিতে অপরিকল্পিতভাবে জলাধার ভরাট করা হয়। কি হয়, অনেক সময় দেখা যায় যে এখানে ওখানে জলাধার আছে, সেগুলোকে আবার অপরিকল্পিতভাবে ভরাট করে দেওয়া হয়, তার ফলে সেখানে যে জলটা থাকছিল সেটা থাকছে না, সেই জলটা ছাপিয়ে চলে যাচ্ছে, তার ফলে বন্যা দেখা যায়। আবার অনেক সময় কি হয়, জলনিকাশি ব্যবস্থাগুলো সংস্কার করা হয় না, সেই জলনিকাশি ব্যবস্থাগুলো সংস্কার না করার কারণে অনেক সময় বন্যা হয়। তো তোমরা বন্যার কারণগুলো করবে, এটা 5 নম্বরে বা 3 নম্বরে আসতে পারে। বন্যার কারণ, প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ, এই দুটোই তোমরা করবে ভালো করে। দেখো, বন্যার কারণগুলো আমরা জানলাম, এখন আমরা বন্যার ব্যবস্থাপনাগুলো জানবো, কি ব্যবস্থাপনা আমাদের নেওয়া দরকার। প্রথমেই লিখেছি, দেখো, সতর্ক বার্তা। সতর্ক বার্তা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের দ্বারা, এই যে রেডিও, টিভি, এইসবের দ্বারা জনগণকে বারবার সতর্ক করা দরকার। ধরে নাও কোনো একটা অঞ্চলে বন্যা হবে, আমরা দেখবে আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে আবহাওয়া দপ্তর আমাদেরকে আগেই টিভিতে বা রেডিওর মাধ্যমে বলে দেয় যে এই অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই অঞ্চলের মানুষদেরকে গণমাধ্যমের দ্বারা সতর্ক করা প্রয়োজন, আগে থেকে সতর্ক করে দিলে কিন্তু অতটা ক্ষয়ক্ষতি হয় না। তারপর লেখা আছে, দেখো, চিহ্নিতকরণ। যেসব অঞ্চলগুলো বন্যা প্রবণ সেই অঞ্চলগুলোকে প্রথমে চিহ্নিত করতে হবে এবং সেই অঞ্চলের মানুষদেরকে নিরাপদে রাখার জন্য সেই অঞ্চল থেকে দূরে বন্যার হাত থেকে বাঁচার জন্য উপযুক্ত বাড়ি তৈরি করতে হবে। ঠিক আছে, নেক্সট লেখা আছে, দেখো, নাব্যতা বৃদ্ধি। যে অঞ্চল বন্যা প্রবণ সেই অঞ্চলে নদীতে নাব্যতা বৃদ্ধির জন্য সেই অঞ্চলে নদীর পলিটাকে ড্রেজারে করে বা মেশিনে করে সেই পলিটাকে বের করতে হবে, কেটে কেটে সেই পলিটাকে তুলে সেই নদীতে নাব্যতা বৃদ্ধি করা যায়। তো তার ফলে অনেকটা বন্যা নিয়ন্ত্রণ সম্ভব। তারপর দেখো, লেখা আছে বাঁধ নির্মাণ। যে অঞ্চলগুলো বন্যা প্রবণ অঞ্চল সেই অঞ্চলে যদি বিজ্ঞানসম্মত উপায়ে বাঁধ নির্মাণ করা হয় তাহলে অনেকটা বন্যা প্রতিরোধ করা যায়। তারপর লেখা আছে, দেখো, যোগান। যে অঞ্চলগুলো বন্যা প্রবণ বা বন্যা কবলিত যে অঞ্চলগুলো সেই অঞ্চলে মানুষের পানীয় জল, ওষুধ এবং খাদ্যদ্রব্যের যোগান রাখা আগে থেকেই প্রয়োজন, তাই তো। তো এগুলো হচ্ছে বন্যার ব্যবস্থাপনা, তোমরা এটা ভালো করে করবে, বন্যা ব্যবস্থাপনাটাও ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমরা
দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে জানলাম, দুর্যোগের সংজ্ঞা, বিপর্যয়ের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য এবং কিভাবে হচ্ছে, এই দুটোর পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, পার্থক্যগুলো করবে। তারপর বিপর্যয়ের প্রাচীন এবং বর্তমান ধারণা এবং বিপর্যয়ের একটা সাধারণ আলোচনা করলাম, ওই যে বন্যা কাকে বলে, বন্যার কারণ এবং বন্যার ব্যবস্থাপনা, এগুলো তোমরা ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ খরা সম্পর্কে আলোচনা করব, খরা বা ড্রাফট।